তুমি যদি এই সূত্রটা ইউজ করো তাহলে তোমাকে কোনটা এটা ধরা যাবে না, তখন তোমাকে কোনটা ধরতে হবে এই দুইটা। এইটাকে যদি আমি ফাই কল্পনা করি, ফাই ওয়ান, এবং এর বহিস্থ কোনটাকে এটাকে যদি আমি ফাই টু কল্পনা করি, দেখো তো মিলে যাবে। দেখো তো এই দুইটাকে যদি তুমি যোগ করি 90 ডিগ্রি হওয়া উচিত না, কারণ এটা তো অলরেডি 90 ডিগ্রি লম্ব। সো আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। সো আমি দেখো তো আমি যদি হচ্ছে cos ফাই ওয়ান এর পরিবর্তে বসাই cos 90 মাইনাস থিটা ওয়ান, বসানো সম্ভব? ফাই ওয়ান এর পরিবর্তে তুমি 90 মাইনাস থিটা ওয়ান বসাও, তাহলে দেখবা এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়ে, আর প্রথম চতুর্ভাগে পড়ার কারণে পজিটিভই থাকবে। বাট বাট কি হয়ে যাবে, এটা যে cosটা তোমার সাইন হয়ে যাবে। তাহলে এটা দেখো সাইন, যেটা হচ্ছে cos ফাই ওয়ান ছিল, তুমি এই রিলেশনটা বসানোর কারণে এই ফাই ওয়ানটা হয়ে যাবে তোমার সাইন থিটা ওয়ান। বুঝা গেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। বুয়েটেক্স আইআইটি সিরিজের মধ্যে অলরেডি কিন্তু আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্নটা সলভ করে ফেলেছি এর আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটি যেই মেইন 2021-এ একটা প্রশ্ন এসেছিল, এটাও তোমার আগের প্রশ্নটার সাথে লিঙ্ক একটা কোয়েশ্চেন বলবো আমি। কারণ এর আগের প্রশ্নে আমরা কি দেখেছি, সেটা হচ্ছে আমরা চৌম্বক প্রাবল্যের ভ্যালু বের করার চেষ্টা করেছি একটা বৃত্তাকার অংশের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে এরকম কোনো ট্রায়াঙ্গুলার কোনো যদি সেকশন থাকে, ত্রিভুজ আকৃতির কোনো একটা সেকশন থাকে, তো তার ক্ষেত্রে ভর কেন্দ্রে আমাকে যদি বলে যে এর ভর কেন্দ্রে চৌম্বক প্রাবল্যের মানটা বের করো, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি আজকের এই প্রবলেমে আমরা সেটার সলিউশন দেখার চেষ্টা করব। তো ঘটনাটা এরকম যে এখানে হচ্ছে একই দৈর্ঘ্যের তিনটা তার দেয়া আছে, তিনটা তার, এবং তিনটা তার দিয়ে অনেকটা আমি সমবাহু ত্রিভুজের ন্যায় একটা সেকশন, একটা হচ্ছে সেকশন আমি তৈরি করেছি। এবং এর মধ্য দিয়ে যদি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা জানি এই চ্যাপ্টারটার নাম থেকে জানি আমরা যে তড়িৎ যদি প্রবাহিত হয় কোনো একটা তারের মধ্য দিয়ে, তাহলে তার আশেপাশে কোনো একটা অঞ্চল জুড়ে সে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তাহলে ধরলাম যে এই তার থেকে যেহেতু তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার মানে এখান থেকে বিভিন্ন জায়গায় তার একটা চৌম্বক ক্ষেত্র সে তৈরি করবে। আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে, তাহলে এই যে আমি হচ্ছে ত্রিভুজাকার সেকশনটা পেলাম, এর ঠিক সেন্ট্রয়েড যেটা আছে, সেন্ট্রয়েড মানে হচ্ছে ভরকেন্দ্র। এই যে ভরকেন্দ্র আছে, আমার এই ভরকেন্দ্র যদি বলে যে তড়িৎ চৌম্বক প্রাবল্যের ভ্যালুটা কত বের করো, তাহলে সেটাই আমরা দেখবো যে কিভাবে বের করা যায়। তো এই প্রশ্নে যাওয়ার আগে আমি হচ্ছে তোমাদেরকে একটু কথা বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 26 ব্যাচের জন্য প্রি বুকিং চালু হয়ে গেছে। অলরেডি কিন্তু অনেকজন স্টুডেন্ট তোমরা আমাদের এখানে এনরোল করে ফেলেছো। আমরা কিন্তু ফেব্রুয়ারি এই মাসের লাস্টের দিকে, লাস্ট উইকের দিকে কিন্তু ক্লাস শুরু করে দিব। কয়েকটা চ্যাপ্টার প্রি এইচএসসি পিরিয়ডে আমরা দেখিয়ে দিব বা পড়ানো হবে, এবং পরবর্তীতে এইচএসসির পরে তোমার বাকি যে অংশটুকু থাকবে সেটা দিয়ে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? তো এখন কিন্তু তোমাদের জন্য প্রি বুকিং পিরিয়ডে অফার চলছে। তো এই অফারটা যদি তোমরা লুফে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা হচ্ছে প্রশ্নে চলে যাই ডিরেক্ট। এখন দেখো এই যে প্রশ্নটা একবার একটু পড়ে নিব আমি, কি বলা আছে। আমি ওই প্রশ্নটারই বাংলাটা নিচের দিকে দিয়ে দিয়েছি অলরেডি। এই প্রশ্নটা কিন্তু আমাদের পেজে আজকে কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম প্র্যাকটিস প্রবলেম হিসেবে। ঠিক আছে? তো দেখো প্রশ্নটা একটু পড়ে নেই, কি বলা ছিল। এ কারেন্ট অফ 1.5 অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং থ্রু এ ট্রায়াঙ্গেল। 1.5 অ্যাম্পিয়ার বিশিষ্ট একটি তড়িৎ প্রবাহ এই যে তোমার ত্রিভুজাকার যে সেকশনটা আছে, এই ত্রিভুজাকার সেকশনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অফ সাইড 9 সেন্টিমিটার ইচ। যেহেতু সমবাহু 9 সেন্টিমিটার ইচ বলা আছে, তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। আমরা জানি যে ত্রিভুজে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হয়, তাহলে সেটা অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্ট্রয়েড। ভরকেন্দ্রে আমাকে বের করতে বলেছে যে চৌম্বক ক্ষেত্রের মানটা কত অফ দ্য ট্রায়াঙ্গেল। অ্যাজিউম দ্যাট দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। আমাকে ধরে নিতে বলেছে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে একদম ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, এটা আমাকে ধরে নিতে বলা হয়েছে। ওকে? এবং আমাকে বলেছে কি যে এর যে সেন্ট্রয়েডটা আছে, ভর কেন্দ্রটা আছে, এই ভর কেন্দ্রে তাহলে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা বের করতে বলা হয়েছে। এটা যদিও হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল, অপশন ছিল এখানে, অপশনের মধ্যে শুধুমাত্র ভ্যালুটা না, দিকটা উল্লেখ ছিল। এ কারণে আমি বাংলাটা যখন করেছি, একটু পড়ে নেই তাহলে বুঝতে পারবা। বাংলায় আমি লিখেছি কি 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের মধ্য দিয়ে, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ত্রিভুজটির কেন্দ্রে, অর্থাৎ ভরকেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা হচ্ছে প্রথমত তো মানটা নির্ণয় করার চেষ্টা করব, এরপরে হচ্ছে দেখার চেষ্টা করবো যে তার ডিরেকশনটা কোন দিকে। আশা করি তোমরা এই চ্যাপ্টার যারা পড়েছো তারা অলরেডি জানো যে চৌম্বক ক্ষেত্র এটা কিন্তু স্কেলার রাশি না, এটা কিন্তু ভেক্টর রাশি। তাহলে অবশ্যই ভেক্টর রাশি যেহেতু, তাহলে তার মানের পাশাপাশি তার কিন্তু দিক অবশ্যই থাকবে। তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে দিকটা নিয়ে পরে আলোচনায় যাই।
আমরা একটু মান বের করা নিয়ে আগে ফোকাস করি, কিভাবে ভ্যালুটা বের করা যায়। ভ্যালু বের হয়ে গেলে মান নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে চিন্তা করতে পারবো, ঠিক আছে। এবং লাস্টের ব্র্যাকেটে বলে দিয়েছে যাতে করে তোমাকে দিক বের করতে সুবিধা হয়, এই কারণে লাস্টের এই লাইনটা ব্র্যাকেটে দেয়া আছে। সেটা কি, ধরে নাও যে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, এখন দেখো আমার ঘটনাটা যেটা, এই প্রবলেমটা সলভ করার আগে আমাকে এর সূত্রটা আগে ভালো মতো জানতে হবে। এই সূত্রগুলো হচ্ছে আমাদের অনেক বইয়ে কিন্তু ডিরেক্টলি দেয়া নাই, বাট এই সূত্রটা তোমাদেরকে হচ্ছে জানতে হবে, পড়তে হবে যে কিভাবে এসেছে। তো তার জন্য প্রুফটা পড়তে হবে, যেহেতু আমি শুধুমাত্র এই সিরিজে ম্যাথ সলভ করাই, সো আমি তোমাদের জন্য একেবারে ডিটেলস প্রুফে যাব না, আমি ডিরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি। বাট কিভাবেই সেই সূত্রটা আসে সেটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, যে কিভাবে আসে এই প্রুফটা তোমরা আমাকে করে দেখাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, তো পেজ আছে আমাদের, সেখানে যদি আমাকে পাঠাও আমি দেখে দিব যে ঠিক আছে কিনা। ওকে, দেখো প্রথম জিনিস হচ্ছে এর জন্য যে সূত্রটা আমাকে ইউজ করতে হবে সেই সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। আগে একটু কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করি যে কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখো মনে করো তোমার কাছে একটা তার আছে, ওকে, এই তারটার দৈর্ঘ্য আপাতত আমি বলছি না কত, দেখো একটা সসীম দৈর্ঘ্যের একটা তার আছে, অসীম কোনো দৈর্ঘ্য না, একটা সসীম দৈর্ঘ্যের তার আছে, যার দৈর্ঘ্য তুমি পরিমাপ করলে কিছু একটা ভ্যালু বের হবে। এখন এই তার থেকে, তারের তোমার হচ্ছে থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরলাম আমি এই দূরত্বে, এই দূরত্বটাকে আমরা এ নামে নামকরণ করি। এই দূরত্বে আমার একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট, ধরলাম আমি পি। আমাকে বলা বলা হলো যে পি বিন্দুতে বি এর ভ্যালু কত। বি মানে আশা করি জানো চৌম্বক প্রাবল্য, যেটা আমরা বের করতে যাচ্ছি আসলে সেটার ভ্যালু। তো বি এর ইকুয়েশনটা কি, এটা যদি আমাকে বের করতে বলে সেটা কিভাবে বের করবো। তো তার জন্য এই সূত্রটা হচ্ছে তোমার আমাকে করতে হবে যেটা, এই দুইটা এখান থেকে এই তারের এক মাথা থেকে শুরু করে এটাকে হচ্ছে কানেক্ট করে দিতে হবে, তারের এই মাথা থেকে শুরু করে এটাকে কানেক্ট করে দিতে হবে। দুই রকম বইয়ে সূত্রটাকে দুই ভাবে হচ্ছে ডিফাইন করা, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সবচেয়ে সুবিধা হচ্ছে কোন যদি আমরা এটাকে নিই। তো দেখো আমার কাছে একটা সসীম তার দেয়া থাকবে, এই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমাকে বলা হয় যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালুটা বের করো, তো তার জন্য আমরা যেটা করব, প্রথম হচ্ছে তারের দুই মাথা থেকে ওই বিন্দু পর্যন্ত এটাকে লাইনটাকে কানেক্ট করে দিব। কানেক্ট করার পরে এখানে কিন্তু দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা থিটা 1 বলতে পারি, এবং এইখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে যেটাকে আমরা থিটা 2 বলতে পারি। ওকে, যদি আমি কোণটা এই দুইটা ধরি তাহলে সূত্র একটা হবে। কোনো কোনো বইয়ে আবার কোণ এই দুইটা ধরা আছে, বা আরেক বইয়ে দেখেছি আমি কোণ একটা ধরা আছে এইটুকু, আর একটা ধরা হচ্ছে এইটুকু, ঠিক আছে। তো তখন আবার সূত্র ভিন্ন হবে। তো যাই হোক সূত্র সমস্যা নেই, আলটিমেট রেজাল্ট যদি সেম আসে তাহলে সূত্র তুমি যে কোনো একটা ইউজ করলেই হয়ে যায়, কোনো সমস্যা না। ওকে, এখন দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমি যদি থিটা 1 এটা কল্পনা করি আর থিটা 2 এটা কল্পনা করি, তাহলে আমার পি বিন্দুতে একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য, এটা আমি লিখে দিই এখানে, এটা কি তার, সসীম দৈর্ঘ্যের তার। সসীম মানে তো বুঝছো তোমরা যে যার দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে পারবে, এবং অবশ্যই এই তারটা কিন্তু একদম সোজা তার হতে হবে, সসীম দৈর্ঘ্যের একবারে সোজা তার, একেবারে কোনো আঁকা বাঁকা হওয়া যাবে না, নাহলে কিন্তু এই সূত্র ভ্যালিড না। এখন দেখো আমি যদি বি এর ইকুয়েশনটা লিখি, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম, বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই হচ্ছে আমার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই সূত্রটা এসেছে কোত্থেকে? তোমরা যদি বায়ো-স্যাভার্ট লটা একটু পড়ে থাকো, সূত্রটা বায়ো-স্যাভার্টের সূত্রটা, এই সূত্রে কিন্তু আমি আগেও বলেছিলাম যে দুইটা হচ্ছে আমরা পার্টে বিভক্ত করেছি, তোমাদের বইগুলোতে দুইটা পার্টে বিভক্ত করা আছে। ওই বায়ো-স্যাভার্ট লটাকে ইউজ করে আমি অসীম দৈর্ঘ্যের একটা তারের জন্য এবং একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য কিন্তু বি এর ইকুয়েশন আমরা বের করতে পারি, এবং সেটার প্রমাণ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। তো যাই হোক, ওই যে অসীম দৈর্ঘ্যের তারের যে প্রমাণটা, ওই প্রমাণটার ঠিক আগের লাইনটাতে এই লাইনটা লেখা আছে, হুবহু এই লাইনটা লেখা নাই, বাট এই লাইনটা লেখা আছে। আমি বলি জাস্ট জিনিসটা, যেটা ছিল এরকম যে বি সমান মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা। আচ্ছা, যেহেতু আমি থিটার এখানে বলেছি, এখানে থিটা না বলে ফাই বলি, সাইন ফাই ডি ফাই। তো এখন আমি যদি হচ্ছে এই পার্টটুকুকে ইন্টিগ্রেট করি, তাহলে এখানে আসে তোমার ফাই 1 থেকে ফাই 2। আমি কল্পনা করলাম ফাই 1 ফাই 2 কোনটা আমি পরে বলছি। তো এটা তুমি ফাই 1 থেকে ফাই 2 বলি, তাহলে আমি আমি কি জানি সাইন ফাই কে যদি তুমি ইন্টিগ্রেট করো কি আসে বলো তো? আমরা জানি মাইনাস কস আছে, তাই না? ইন্টিগ্রেশন করলে তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে,
মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ। তো সাইনের জায়গায় হচ্ছে মাইনাস কস বসাবো, আমি একবারে হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসিয়ে দিই। মাইনাসটা আমি সামনে নিয়েছি, তাহলে এখানে কি কস ফাই আসবে, কস ফাই এর জায়গায় যদি আমি আপার লিমিটটা বসাই তাহলে কি আসবে, একেবারে হচ্ছে কস ফাই টু মাইনাস কস ফাই ওয়ান। এটা তুমি মাইনাস চিহ্নটা যদি এই পাশে গুণ করে দাও এখানে, তাহলে দেখো ইকুয়েশনটা বের হয় এরকম, বি সমান মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ কস ফাই ওয়ান মাইনাস কস ফাই টু। প্রশ্ন হচ্ছে এই সূত্রের সাথে এই সূত্রে তো মিল নাই, শুধু প্রথম অংশটা ছাড়া, তাহলে এখানে ফাই আবার কি জিনিস? এটাই বলছিলাম যে এক এক বইয়ের সূত্রের প্রুফটা এক এক রকম ভাবে দেয়া আছে, এই কারণে অনেকে অনেকভাবে এই নোটেশনটাকে ইউজ করেছে। তুমি যদি এই সূত্রটা ইউজ করো, তাহলে তোমাকে কোনটা এটা ধরা যাবে না, তখন তোমাকে কোনটা ধরতে হবে, এই দুইটা। এইটাকে যদি আমি ফাই কল্পনা করি, ফাই ওয়ান, এবং এর বহিস্থ কোনটাকে, এটাকে যদি আমি ফাই টু কল্পনা করি, দেখো তো মিলে যাবে। দেখো তো এই দুইটাকে যদি তুমি যোগ করি 90 ডিগ্রি হওয়া উচিত না, কারণ এটা তো অলরেডি 90 ডিগ্রি লম্ব। সো আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। সো আমি দেখো তো, আমি যদি হচ্ছে cos ফাই ওয়ান এর পরিবর্তে বসাই cos 90 মাইনাস থিটা ওয়ান, বসানো সম্ভব? ফাই ওয়ান এর পরিবর্তে তুমি 90 মাইনাস থিটা ওয়ান বসাও, তাহলে দেখবা এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়ে, আর প্রথম চতুর্ভাগে পড়ার কারণে পজিটিভই থাকবে। বাট বাট কি হয়ে যাবে, এটা যে কসটা হচ্ছে তোমার সাইন হয়ে যাবে, তাহলে এটা দেখো সাইন, যেটা হচ্ছে cos ফাই ওয়ান ছিল, তুমি এই রিলেশনটা বসানোর কারণে এই ফাই ওয়ানটা হয়ে যাবে তোমার সাইন থিটা ওয়ান। বুঝা গেছে? তাহলে থিটা ওয়ান এবং ফাই ওয়ানের মধ্যে সম্পর্কটা কি, যে তোমার ফাই ওয়ান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান। সেম ভাবে আমি যদি বলি তাহলে ফাই টু এর সাথে থিটা টু এর সম্পর্কটা কি, খেয়াল করো তো, এটা কিন্তু বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই তিনটাকে আমি, তুমি যদি এইটার ভ্যালুটা বের করতে চাইতা, তাহলে আমাকে কি করতে হতো, 180 থেকে 90 আর এটা বিয়োগ করা লাগতো। তাহলে এই কোণটা তোমার হবে, এই কোণটা তোমার হবে, আলাদা কালিতে লিখে দিই, এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা টু। বাট এটা তোমাকে বাইরের কোণটা বের করতে বলেছে, তাহলে 180 থেকে আবার এটা বিয়োগ দিতে হবে। তাহলে 180 থেকে যদি আমি এটাকে বিয়োগ দিই, কত আসবে বলো তো? এটা আসবে তোমার হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা টু। তাহলে এটা আসবে তোমার 90 ডিগ্রি প্লাস থিটা টু। এটা আবার অন্যভাবে বের করা যাইতো। আমরা জানি যে যে কোনো বহিস্থ কোণ হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অপর দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে সেভাবে আমি বলতে পারতাম যে থিটা ফাই টু সমান হবে তোমার এই দুইটার সমষ্টি, আর 90 ডিগ্রি প্লাস থিটা টু এটার হচ্ছে সমষ্টির সমান। তাহলে এখান থেকে আমি কিন্তু ফাই টু এর ভ্যালুটা বের করতে পারতাম। এখন তোমরা খেয়াল করো, এই ইকুয়েশনে যদি ফাই টু এর জায়গায় তুমি এটা বসাও, কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগে। বাট দ্বিতীয় চতুর্ভাগে cos কি পজিটিভ? না, cos কিন্তু নেগেটিভ। তাহলে নেগেটিভ হওয়ার কারণে এই মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস, আর যেহেতু 90 ডিগ্রি আছে তার মানে cosটা পরিবর্তন হয়ে যাবে তোমার হচ্ছে সাইন। তাহলে দেখো আমি যদি হচ্ছে এই রিলেশনটার জায়গায় আমি হুবহু এই দুইটা রিলেশন বসাই, তাহলে কিন্তু এই সূত্রটা তুমি পেয়ে যাও। আমি একবার একটু তোমাদেরকে এখানে বসিয়ে দেখাচ্ছি। ওকে, তো দেখো আমি কি পেলাম, বি সমান আমি পেলাম হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ cos ফাই ওয়ান মাইনাস কস ফাই টু। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ফাই ওয়ানের পরিবর্তে বসাবো হচ্ছে এই ভ্যালুটা 90 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান। সো এটা বসাবো হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান, এবং এখানে বসাবো হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস থিটা টু। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি হচ্ছে হিসাব নিকাশ করি একটু, তাহলে একটু আগে বললাম এটা হয়ে যাবে তোমার সাইন থিটা ওয়ান, এটা মাইনাস থাকার কারণে এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে তোমার প্লাস থিটা টু। সো এটা হয়ে যাবে ইকুয়েশনটা বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। তো তোমাদের যাদের যেটা ভাল লাগে, সেটা ইকুয়েশন ইউজ করতে পারো। কেউ চাইলে এটা ইউজ করতে পারো, কারণ এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন থেকে এসেছে। এবং এটা কোত্থেকে এসেছে আমি কি বলেছি, এটা কিন্তু তোমাদের জন্য এতটুকু পর্যন্ত আসার জন্য তোমাদের অবশ্যই বায়ো-স্যাভার্ট সূত্রটা পড়তে হবে, বায়ো-স্যাভার্ট ল। ঠিক আছে? এখান থেকে বায়ো-স্যাভার্ট লটা যাবা, গিয়ে অসীম দৈর্ঘ্যের তারের জন্য যে সূত্রটা প্রুফ করার, সে প্রুফ করা স্টার্ট করবা। করতে গিয়ে লাস্টের মোমেন্টে এসে থিটার মানটা আর বসাবা না, থিটা ওয়ান এবং থিটা টু এর জায়গায় ওখানে হচ্ছে তোমার 0 এবং পাই থাকে, ওখানে না বসিয়ে তুমি ফাই ওয়ান এবং ফাই টু কল্পনা করবা, তাহলে এই ইকুয়েশনটা পাবা। তুমি যদি হচ্ছে এই দুই কোণের সাপেক্ষে মনে রাখতে না চাও, তুমি যদি লম্বের সাপেক্ষে মনে রাখতে চাও, তাহলে এই সূত্রটি ইউজ করবা। আর যদি তুমি হচ্ছে একটা অন্তস্থ কোণ এবং অপর পাশের বহিস্থ কোণের সাপেক্ষে মনে রাখতে চাও, তাহলে এই সূত্র মাথায় রাখবা। অনেক বই আবার করেছে কি, থিটা ফাই টুটা এখানে না ধরে এইখানে ধরেছে, তখন কিন্তু শুধুমাত্র এখানে প্লাস চিহ্ন ইউজ করতে হবে, এটাই পার্থক্য। ঠিক আছে?
তো তুমি কোনটা ইউজ করো ম্যাটার করো না, আমি আগেই বলেছি সূত্র তুমি এখানে এটা ইউজ করো বা প্লাস ধরে ইউজ করো নাকি এটা ইউজ করো, তোমাকে নোটেশনটা মনে রাখতে হবে তুমি কখন কোনটাকে ইউজ করছো। নোটেশন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে তোমার আনসার সবসময় কারেক্ট আসবে। আমি একটু প্রুফ দেই যে এটা এই সূত্রটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা। সেটা প্রুফ দেওয়ার জন্য আমরা একটু অসীম তারের ক্ষেত্রে কন্ডিশনটা অ্যাপ্লাই করব। অসীম দৈর্ঘ্যের তারটা যদি অসীম দৈর্ঘ্য হতো তাহলে বলো তো θ1 এবং θ2 এর ভ্যালুটা কত হওয়া উচিত ছিল, একটু খেয়াল করে বলো। দেখো তুমি এই তারটা যত লম্বা করছো এই ভ্যালুটা কি ধীরে ধীরে বাড়বে না? এই তারটা যদি এখানে না শেষ হয় এখানে শেষ হতো, এতটুকু আসতো, তাহলে দেখো তো এই থিটার ভ্যালুটা কিন্তু বেড়ে গেল। এটা যদি আরো দূরে যায় থিটার ভ্যালুটা আরো বেড়ে যাবে। এটা যদি বাড়তে বাড়তে অসীম দূরে চলে যায়, এটা কি বাড়তে বাড়তে অলমোস্ট 90 ডিগ্রির কাছে যাবে না? বোঝা যাচ্ছে? এটা যত তুমি বাড়াচ্ছ তারের দৈর্ঘ্য এই কোণটার মান তত বাড়ছে, বাড়তে বাড়তে একটু অসীম দৈর্ঘ্যে চলে যায়, মনে করো একদম 500 কিলোমিটার দূরে। এটা কি 90 ডিগ্রি না হলেও আমি কি বলতে পারবো না এটা 90 ডিগ্রির প্রায় কাছাকাছি? তাহলে আমি কিন্তু 90 ডিগ্রি কল্পনা করতে পারি। সেম ভাবে আমাকে যদি বলা হয় ঠিক আছে এটা তো আমি বললাম, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমি একটু বাড়িয়ে দিই এই পাশে, তাহলে এটাও কিন্তু এই দৈর্ঘ্যটাও কিন্তু এই কোণটাও কিন্তু আবার বেড়ে যাচ্ছে, আবার এটাকে আরো আরো বাড়াও তুমি, তাহলে এই কোণটাকে আরো বেড়ে যাচ্ছে এই কোণটা। যত তুমি এই দিক বরাবর বাড়াবা দেখবা যে এই θ2 এর ভ্যালুটাও কিন্তু প্রায় 90 ডিগ্রির কাছাকাছি অ্যাপ্রোচ করছে। তার মানে আমি বলতে পারি যদি এমন হয়ে যায়, যেটা আমি এখানে লিখবো অসীম দৈর্ঘ্যের তার যদি হয়, তার মানে যদি তোমার দৈর্ঘ্যটা ইনফিনিটির দিকে যাওয়া শুরু করে, সেটা ডান পাশে হোক বা বাম পাশে হোক ম্যাটার করে না, ইনফিনিটির দিকে যদি যাওয়া শুরু করে, তাহলে তোমার θ1 এবং θ2 এটা কিন্তু অলমোস্ট 90 ডিগ্রির দিকে অ্যাপ্রোচ করবে, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হয়ে যাওয়া স্টার্ট করবে। তো দেখো তখন যদি আমি 90 ডিগ্রি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই তাহলে বি এর ভ্যালুটা কত আসে? তাহলে আমি বি সমান পাবো মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ sin 90 প্লাস sin 90। sin 90 এর মান কত বলো? 1। তাহলে এটা 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 এবং 4 কেটে দাও, তাহলে এটা চলে আসবে বি সমান মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। তো মনে পড়ে এটা তোমাদের বইয়ে আছে, এটা হুবহু বইয়ে আছে তোমাদের। দেখো তাহলে আলটিমেটলি কিন্তু জিনিসটা মিলে যাচ্ছে, এটা মিলবেই কারণ ওই সূত্র থেকে এসেছে। আমি বললাম কি সূত্র থেকে প্রমাণটা এসেছে। আমি যদিও বললাম তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমি ম্যাক্সিমাম জিনিসটা আমি করেই দিয়েছি। শুধু বায়োসাভার লতে যাবা, যাওয়ার পর্যন্ত এ লাইন পর্যন্ত আসবা, এ লাইনের আগ পর্যন্ত আসবা, বাকিটা তো হয়ে যাবে। ঠিক আছে? তো এই সূত্র মাথায় রাখতে হবে আমাদেরকে। সসীম দৈর্ঘ্যের যদি তার হয় তাহলে বি এর সূত্রটা হচ্ছে এটা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, খুবই। ঠিক আছে? আর যদি হচ্ছে অসীম দৈর্ঘ্যের হতো তাহলে সূত্রটা হয়ে যেত তোমার এটা। এবং বৃত্তাকার কুণ্ডলীর জন্য গতকালই করেছি, সেটা লিখে দেওয়ার আর কিছু নাই। আমরা ডিরেক্ট এখন ম্যাথে চলে যাব। দেখো প্রশ্নটা কি বলা আছে এটা একটু দেখি আবার, যে আমার এই তারের মধ্য দিয়ে আমাকে বের করতে বলেছে এই তারের একেবারে সেন্টারে কি পরিমাণ তোমার বি এর ভ্যালু কাজ করছে, বি এর মানটা বের করতে হবে। তো যেহেতু আমরা সূত্র অলরেডি জানি, প্রত্যেকটা তারের জন্য আলাদা আলাদাভাবে হিসাব করতে পারবো, বাট তার জন্য আমাকে কিছু মান জানতে হবে। এখানকার মানগুলো আমি আগে দেখি যে সবগুলো ভ্যালু কি আমি জানি নাকি জানি না, তো সেটা আগে দেখবো আমি। চলো এটা সলভ করি। দেখো প্রথমত সূত্রে আমার জানা লাগবে θ1 এর ভ্যালু কত, θ2 এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত। আই তো অলরেডি প্রশ্নে দেয়া আছে 1.5 অ্যাম্পিয়ার, মিউ নট তো হচ্ছে কনস্ট্যান্ট। সো আমার এই তিনটা আননোন ভ্যালু আছে, সরি মানে θ1 এবং θ2 এই দুইটা হচ্ছে আননোন ভ্যালু আছে, এবং এ এটা আননোন ভ্যালু আছে। এই দুইটা ভ্যালু, এই তিনটা ভ্যালু আমি আগে বের করার চেষ্টা করব যে কত রকম বের হবে। সেটা বের করব আমরা এই যে জ্যামিতিক যে চিত্রটা গেছি সেই চিত্রটাকে ইউজ করে। খেয়াল করো প্রশ্নটাতে তোমাকে বলা আছে যে 1.5 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে একটা তোমার ত্রিভুজ আকারের একটা সেকশনের মধ্যে দিয়ে, যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। তার মানে এতটুকু হচ্ছে 9 সেন্টিমিটার। আমি এটাকে এল কল্পনা করি 9 সেন্টিমিটার, এটাও নয় এটাও নয়। আচ্ছা আমাকে যেহেতু বের করতে বলেছে এই বিন্দুতে বি এর ভ্যালু বের করো, তার মানে কি এটাই কি আমার এ না? এতটুকু আমরা জানি যে ওটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে একেবারে এই মাথা থেকে শুরু করে এর উপর লম্ব টানি, তাহলে আলটিমেটলি সেটা কিন্তু একবারে মধ্যবিন্দুতেই টাচ করে। তুমি যদি এটা মনে রাখতেও না চাও, আরেকভাবে করা সম্ভব। সেটা কি? আচ্ছা ওটা মনে রাখতে হবে অ্যাকচুয়ালি। খেয়াল করো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটা কত? সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যেমন সমান হয়, তিনটা কোণও কিন্তু পরস্পর সমান হয়, তাহলে 60 ডিগ্রি করে ইচ। তাহলে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে দেখো তো আমি জানি এটা 9 সেন্টিমিটার, এটাও আমার কাছে দেয়া আছে 9 সেন্টিমিটার। তাহলে এটা যদি 9 সেন্টিমিটার হয়, এই কোণটা জানা আছে আমার, আমি কি বলতে পারবো এই টোটাল কোণটা কতটুকু? এটাকে আমি একটা বিন্দুর নাম দিই, আমি এটাকে নাম দিই হচ্ছে এ বি, এটাকে নাম দিই হচ্ছে সি বিন্দু। ওকে,
বা পি বিন্দু, এখন পিপি বলতেছি আমি। দেখো আমি তাহলে বলতে পারি এ বি সমান অ্যাকচুয়ালি অতিভুজ ইন্টু সাইন 60 ডিগ্রি বলা যায় না? তাহলে এই চিত্র থেকে আমি বলতে পারবো এ বি সমান 9 সাইন 60 কত আসে? সাইন 60 মানে √3/2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এ বি এর ভ্যালু আসে, তো সেন্টিমিটার, একটু সেন্টিমিটারে দেয়া আছে এই কারণে। এখন আমার কিন্তু এ বি সম্পূর্ণটা দরকার নাই, আমার দরকার হচ্ছে এতটুকু যেই বিন্দুতে আমি বের করব সেখান থেকেই তারের দূরত্ব, অর্থাৎ এর ভ্যালু দরকার আছে আমার। তাহলে এ বের করার জন্য আমরা ত্রিভুজের একটা ধর্ম জানি, সেটা হচ্ছে এই যে ত্রিভুজের সবগুলো যে মধ্যমাগুলো আছে তারা যেই বিন্দুতে টাচ করে, যেটাকে আমরা ভরকেন্দ্র বলছি, এই ভরকেন্দ্রগুলো এই যে মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এতটুকুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে এটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি 1 হবে। তাহলে বলতে পারি এই যে বিন্দুটা অর্থাৎ বি থেকে পি এতটুক বাহুটা হবে টোটাল দৈর্ঘ্য হতো 3/1 তাই না? 3/1 হচ্ছে এ বি এর 3/1 হচ্ছে বিপি এর ভ্যালুটা। আমি বলতে পারি তাহলে অর্থাৎ বিপি সমান 1/3 অফ এ বি। তাহলে আমি পেয়ে যাব 1/3 অফ এ বি। এ বি তো এটা কত আসে? 3√3/2 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু আমার এ, এটাই আমার প্রয়োজন ছিল, একটা আননোন ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, একটা আননোন ভ্যালু পেয়ে গেছি আমি। আর আমার আননোন ভ্যালু কি আছে? আর আমার আননোন ভ্যালু ছিল, আমি বললাম যে একটা তার থেকে শুরু করে, একটা তারের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, তার মানে দেখো তো একটু ভালো করে খেয়াল করে, এটাকে যদি আমি পি বিন্দু বলি তাহলে এই তারটা যদি আমি কনসিডার করি, প্রথমত এটা হচ্ছে আমার, কল্পনা করে 1 নাম্বার তার, আচ্ছা এই পেজেই আঁকি, কল্পনা করে এটা আমার 1 নাম্বার তার, এটা হচ্ছে আমার 2 নাম্বার তার, এটা 3 নাম্বার তার। আমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদাভাবে বের করার চেষ্টা করবো ভ্যালুটা কত। তাহলে 1 নাম্বার তারের ক্ষেত্রে এই তারের এই মাথা থেকে শুরু করে এখান পর্যন্ত এই জায়গায় যে কোণটা সে উৎপন্ন করে সেটাকে কি আমরা থিটা 1 বললাম না একটু আগে? খেয়াল করো চিত্রটা, আবার যাও, ঘুরে যাও, এ দেখো এখান থেকে শুরু করে এই লম্বের সাথে এই তারের যে তোমার কানেকশনটা, এটার দৈর্ঘ্যটা দেয়া ছিল কত? থিটা 1, এবং কোণটা, এবং এটা ছিল আমার থিটা 2। তাহলে আমি বলতে পারি যে এটা যদি থিটা 1 হয় তাহলে এটা হচ্ছে আমার থিটা 2 হবে। আচ্ছা তুমি কি বলতে পারবে থিটা 1 এবং থিটা 2 এর ভ্যালু কত? একটু ভালো মতো খেয়াল করো যে আমরা জানি যে যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই মধ্যমাগুলো অ্যাকচুয়ালি কোণটাকে একদম অর্ধেক করে কেটে যাবে। তাহলে এই কোণটা তোমার, এতটুকু কোণ তোমার হয়ে যাবে 30 ডিগ্রি, এতটুকু। তার মধ্যে এটা অলরেডি 90 ডিগ্রি আছে, তাহলে 90 থেকে তুমি যদি 30 বিয়োগ দাও তাহলে থাকবে কত? 60। তাহলে বাকি, সরি 180 থেকে 90 এবং যদি এই 30 বিয়োগ দাও তাহলে এই কোণটা তুমি পেয়ে যাবে হচ্ছে 60 ডিগ্রি। সেম ভাবে তুমি এটার মানও কিন্তু পেয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারো অর্থাৎ সমবাহু ত্রিভুজ হওয়ায় থিটা 1 এবং থিটা 2 দুইটারই ভ্যালু 60 ডিগ্রি। বুঝা গেছে? এটাই তো আমার আননোন ছিল। এখন আমি একটা একটা করে তারের হিসাব করব। আমি প্রথমে 1 নাম্বার তার নিয়ে কনসিডার করি। 1 নাম্বার তার, প্রথম তারের জন্য বি এর যে ভ্যালুটা, সেটা ইকুয়েশনটা কি আসবে? বি1 সমান আমি বলতে পারি মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই ইকুয়েশন একটু আগে শিখলাম। ভ্যালু বসাও। মিউ নটের মান কিন্তু আমি বলেছিলাম গতদিনই যে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে, এটা যদি শূন্য মাধ্যম হয়, আই হচ্ছে 1.5, প্রশ্নেই বলা আছে তোমাদের, ডিভাইড বাই 4 পাই এ। এ কত? এ হচ্ছে তোমার 3√3 ডিভাইড বাই 2, 3√3 ডিভাইড বাই 2 সেন্টিমিটার বলা ছিল, সো এটাকে আমি 10⁻² দ্বারা গুণ করে দিই, তাহলে এটা মিটার হয়ে গেল। ওকে, ইন্টু সাইন থিটা 1। সাইন থিটা 1 কত? সাইন থিটা 1 হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, থিটা 2 হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এখন এই জিনিসটাকে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে 1 নাম্বার তারের জন্য এই বিন্দুতে বি এর ভ্যালুটা কত। তো চলো একটু ক্যালকুলেট করে ফেলি, একটু হিসাব করে বের করি, আমি জানাচ্ছি যে কত আসে। তো 4.4 তো এমনি কাটা যাবে, 1.5 10⁻⁷ 3√3.01 করলেই হচ্ছে -2, 2 ইন্টু √3/2, এটা আসে 1 ইন্টু 10⁻⁻5, 1 ইন্টু 10⁻⁻5 এটা আসে। দেখো তাহলে বি1 এর ভ্যালু আসলো 1 ইন্টু 10⁻⁻5। এখন কি? টেসলা। দেখো
B1 যেভাবে আমরা বের করলাম 1 নাম্বার তারের জন্য, তোমাকে যদি বলি আমি তাহলে B2 এর ভ্যালু কত হবে 2 নাম্বার তারের জন্য? দেখো তো B2 এর জন্য সব ভ্যালু কি সেম না? এখানেও তোমার θ1 টা 60 ডিগ্রি, θ2 টা তোমার 60 ডিগ্রি, দৈর্ঘ্য আবার হচ্ছে এটাই হবে 3√3/2, কারণ এটা সমবাহু ত্রিভুজ, সব দিক থেকে সব ভ্যালুই সেম। সেম ভাবে আমি যদি বলি তাহলে 3 নম্বর তারের ক্ষেত্রে বের করো, এখানেও তোমার যে কোণের মানটা, এই যে কোণের মানটা এটাও 60 ডিগ্রি θ1, এটাও 60 ডিগ্রি θ2, আবার এই দৈর্ঘ্যটাও তো হচ্ছে সেম, যেটা হচ্ছে তোমার 3√3/2 সেন্টিমিটার। তাহলে তার মানে তুমি যেই তারের জন্য হিসাব করো না কেন, সব তারের জন্যই কিন্তু ভ্যালুটা আলটিমেটলি এটাই হবে। তার মানে এটাই অ্যাকচুয়ালি B2 এর ভ্যালু এবং এটাই অ্যাকচুয়ালি B3 এর ভ্যালু। বোঝা গেছে কিনা দেখো, প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা তারের জন্য আলাদা আলাদা ভাবে আমরা হচ্ছে বি এর ভ্যালুটা বের করে ফেললাম। এখন আমার হচ্ছে ফাইনাল আমি পজিশনে চলে আসছি যে আমি টোটাল ভ্যালুটা বের করব। এখন আমাকে একটু মাথা খাটাতে হবে। সেটা কিভাবে মাথা খাটাতে হবে, যে যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তাহলে মোট মোট প্রাবল্য বি সমান, এখন এই তিনটা কি যোগ হবে বিয়োগ হবে, নাকি যেহেতু ভেক্টর তাহলে এদের মধ্যবর্তী কোণ অনুসারে সেগুলো হচ্ছে ভেক্টর এডিশনের বা ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। তো আমাকে দেখতে হবে তার আগে যে প্রত্যেকটা দিকটা কোন দিকে। একটা দিক বের করার জন্য যদি একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেখান থেকে তার চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে সেটা বের করার জন্য আমরা ডান হাতি রুল ইউজ করি, এটাকে ডান হস্ত রুল বলে। কারেন্টের দিকে তোমার এই থামটা রাখতে হবে, মানে বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে কারেন্টের ডিরেকশন বরাবর রাখলে তোমার বাকি যে 4টা আঙ্গুল আছে, এই বাকি 4টা আঙ্গুলের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাই অ্যাকচুয়ালি মিন করবে বা দেখাবে যে বি এর ডিরেকশনটা কোন দিকে। এখন খেয়াল করো, প্রশ্নে যেহেতু তোমাকে বলেই দিয়েছে প্রথমেই যে তড়িৎ প্রবাহটা হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, তার মানে তড়িৎ প্রবাহটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর, এদিক বরাবর, উল্টা বললাম না, সরি, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক, ঠিক আছে। এখন দেখো আমি যদি হিসাব করি, ঠিক আছে, আমি কি বললাম, ডান হাতি রুল বলে যে তড়িৎ প্রবাহের দিক যেদিকে সেদিকে তোমাকে বৃদ্ধাঙ্গুল রাখবা, বাকি 4টা আঙ্গুল নির্দেশ করবে তোমার হচ্ছে তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা। তাহলে দেখো আমি যদি প্রথম তারের কথা বলি, প্রথম তারের জন্য তোমার বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে এই দিক বরাবর হবে, কারণ তড়িৎ প্রবাহটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর বৃদ্ধাঙ্গুলি রেখে আমার বাকি যে আঙ্গুল 4টা আঙ্গুল আছে সেটা কোন দিক বরাবর মুভ করছে দেখো তো, মনে হচ্ছে ক্লকওয়াইজ বরাবর। তারের এদিক বরাবর ধরো, তারের এদিক বরাবর ধরো, তাহলে বাকি 4টা আঙ্গুল এই দিক বরাবর ক্লকওয়াইজ বরাবর একটা ডিরেকশনকে আমাকে নির্দেশ করছে। তাহলে এই দিক বরাবর ধরার সময় দেখো তো এটা বৃত্তটা এরকম তৈরি হচ্ছে না? আচ্ছা এক কাজ করি, এটা বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি পরের পেজটাতে দেখাই। ক্লকওয়াইজ দেখো, এদিক বরাবর যখন আমি ধরবো তখন হচ্ছে এইটা একটা সার্কুলার একটা ওয়েতে, সার্কুলার একটা সেকশন হচ্ছে তৈরি করবে এইভাবে, যে এদিকে ধরলে এই দিক বরাবর, এই দিক বরাবর একটা বি এর ডিরেকশন পাবা। খেয়াল করো তো, তুমি যখন এই দিক বরাবর ধরবা তখন বি এর ডিরেকশন যখন এই দিক বরাবর যাবে, যেই মোমেন্টে তোমার এটা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করছে, অর্থাৎ এই পয়েন্টটাকে টাচ করছে, ওই মোমেন্টে বৃত্তের ডিরেকশনটা কোন দিকে? এদিক বরাবর যখন একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, যখন একটা সার্কুলার পথে ওই পয়েন্টকে টাচ করছে, ওই মোমেন্টে কি এর ডিরেকশনটা কি ভিতরের দিকে না বোর্ড বরাবর? বোর্ড বরাবর ভিতরের দিকে, তার মানে এটা কিন্তু ভিতরের দিক বরাবর একটা চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে। বুঝা গেছে? আমাকে যদি বলতো এই দিক বরাবর এই বিন্দুতে কত প্রাবল্যের মান, তাহলে প্রাবল্যের ডিরেকশন, তখন আমি করতাম কি, এদিক বরাবর নিয়ে যখন আমি এই বৃত্তটা ঘুরে আসছে, এই বৃত্তটা যখন ঘুরে আসছে তখন মনে হচ্ছে যে বোর্ড থেকে বাইরের দিকে বের হয়ে আসছে। এই বিন্দুতে বললে এটা হতো বোর্ড থেকে বাইরের দিকে, বাট আমাকে বিন্দুটা দিয়েছে এইটা, এই বিন্দুতে আমাকে বের করতে হবে বি এর ডিরেকশনটা কোন দিকে। তাহলে এদিক বরাবর আমার আঙ্গুল রাখার পরে যখন আমি এই দিক বরাবর হচ্ছে বাকি 4টা আঙ্গুলকে ঘোরাবো, তো যখন আমি এই পয়েন্টের দিকে আসছি, সেই পয়েন্টের দিকে আসার সময় মনে হচ্ছে যে এটা বোর্ড থেকে ভিতরের দিকে প্রবেশ করছে। তার মানে এর জন্য 1 নাম্বার তারের জন্য পি বিন্দুটাতে, এই বিন্দুটাতে তোমার চুম্বক যে প্রাবল্য আছে, সেই চুম্বক প্রাবল্যের ডিরেকশন হবে বোর্ড থেকে ভিতরের দিক বরাবর। সেম ভাবে আমি যদি এই তারটার হিসাব করি তখন তোমাকে এই দিক বরাবর আঙ্গুলটা রাখতে হবে। তো দেখো তো বাকি যে 4টা আঙ্গুল কি নির্দেশ করছে, এই দিক বরাবর রোটেট করছে না? এইভাবে রোটেট করতে গিয়ে যখন তুমি এই রোটেশনটা এই বরাবর ফেরত আনছো, তখন এই রোটেশনটা কি আবার নিচের দিক বরাবরই মুভ করছে না? অর্থাৎ এটাও কিন্তু বোর্ডের দিকে ভিতরের দিক বরাবর একটা দিককে নির্দেশ করে। সেম ভাবে তুমি যখন এই তারের জন্য হিসাব করো তখন দেখো এটা কিন্তু আবার এই দিক বরাবর ঘুরছে, তাই না? যখন বৃদ্ধাঙ্গুল হিসেবে রাখবা তখন বাকি 4টা আঙ্গুল কিন্তু এই দিক বরাবর নির্দেশ করে। তাহলে এই দিক বরাবর ঘুরতে গিয়ে যখন তুমি এই পয়েন্টের কাছে আসবা, মনে হচ্ছে যে তুমি তোমার রোটেশনটা একেবারে বোর্ড থেকে ভিতর দিকে নিয়ে যাচ্ছ। তার মানে 3টা তারের ক্ষেত্রেই তোমার যে বি এর ডিরেকশনটা, সেই বি এর ডিরেকশনটা কিন্তু বোর্ড থেকে ভিতরের দিক বরাবর নির্দেশ করে। তার মানে যেহেতু 3টা সেম ডিরেকশনে কাজ করে, এবং আমরা জানি যে কতগুলো ভেক্টর যদি একই দিক বরাবর কাজ করে তাহলে তাদের লব্ধি যে মানটা জাস্ট যোগ করলেই হয়ে যায়।
তাহলে আমি বলতে পারি যে মোট প্রাবল্য বি এর যে ভ্যালুটা আসবে সেটা হবে জাস্ট বি1 প্লাস বি2 প্লাস বি3 এর সমান। বুঝা গেছে? তাহলে বি1 বি2 বি3 তিনটে তো সেম, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 জাস্ট 3 দ্বারা গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 3 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা। তাহলে এই হচ্ছে তোমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা। এবং দিক কোন দিকে হবে? ভেতরের দিকে, তলের ভেতরের দিকে। যেই তলে এই ত্রিভুজটা আছে সেই তলের ভেতর দিক বরাবর। ঠিক আছে? এই ডিরেকশনগুলো বের করাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই শেখাটা জরুরি। না হলে কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে ভেক্টর এর সময় তোমরা কিন্তু ফাঁদে পড়ে যাবে। সো কখন তোমার ডান হাতে রোধ ইউজ করতে হয়, কখন তোমার বাম হাতে রোধ ইউজ করতে হয়, সেই জিনিসটা কিন্তু ভালোমতো জানতে হবে। যেমন এখানে আমরা বি এর ডিরেকশন বের করার সময় আমরা কিন্তু ডান হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম মনে হয়, হ্যাঁ বলে, এটাই আমরা ইউজ করলাম। ইউজ করে দেখলাম যে সবগুলো অ্যাকচুয়ালি বোর্ড থেকে ভিতরের দিক বরাবর নির্দেশ করছে। তার মানে এই ডিরেকশনটা হবে তোমার তলের ভিতরের দিকে। এবং যেহেতু তিনটাই সেম ডিরেকশনে, তাহলে তিনটা ভ্যালুকে তুমি জাস্ট যোগ করে দাও, তাহলে কিন্তু ভ্যালু বের হবে। এখন তিনটা যদি তিন দিক বরাবর হতো, তখন তাদের মধ্যবর্তী কোণ তোমার জানা লাগতো, তাহলে সেই কোণ অনুসারে তোমাকে ভেক্টরের যে লব্ধির সূত্র আছে সেই লব্ধির সূত্র ইউজ করে কিন্তু আমাদের বের করা লাগতো। তো দেখো, এই হচ্ছে আমাদের প্রবলেম, এই হচ্ছে আমাদের আনসার। প্রবলেমটা বোঝা গেছে কিনা? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারো। আর সমস্যা যদি না থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের মধ্যে। এবং এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে দিচ্ছি, যাতে করে তোমাদের এই প্রস্তুতিটা অনেক স্ট্রং হয়ে যায়। ঠিক আছে? তো আজকে এখানে রাখবো। আগামী ক্লাসে আমরা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টারের নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।